বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটক। আজকের আমরা এই রক্তকরবী নাটকের কাহিনী বিশ্লেষণ ও বিষয়বস্তু দেখে নেব। রক্তকরবী নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর ১৩৩০ সালে শিলংয়ে থাকার সময়ে রচনা করেছিল। তখন তিনি এই নাটকের নাম দিয়েছিল যক্ষপুরী। পরে কবিতার নাম বদল করে নাটকখানির নাম দেন নন্দিনী। ১৩৩১ সালে প্রবাসী পত্রিকায় নাটকখানি প্রকাশিত হয়। তখন কবি এর নামকরণ করেছিল রক্তকরবী। এই নাটকের বারবার নাম পরিবর্তন এবং শেষ পর্যন্ত রক্তকরবী নামে নাটকখানিকে অভিহিত করার কতগুলো কারণ রয়েছে। যক্ষপুরী নামের ভিতরে নাটকের বিষয়বস্তুর আভাস পাওয়া গিয়েছিল ঠিকই। পাশ্চাত্যের যন্ত্র সভ্যতা, জড়বাদ, বৈজ্ঞানিক শক্তির অপব্যবহার ক্রমাগত মানুষকে কিভাবে পশুত্বের স্তরে নিয়ে গিয়েছে, গভীর অন্তর্দৃষ্টির সাহায্যে তার স্বরূপকে কবি তার এই নাটকে উদ্ঘাটিত করেছে। মানুষের প্রকৃত স্বাধীন, সহজ এবং আনন্দময় অবস্থা কবিতার গভীর দৃষ্টির সহায়তায় উপলব্ধি করেছেন এবং বর্তমান জগৎ কেমন করে মরীচিকার মায়ায় ভুলে জড় সম্পদের পুজো শুরু করেছে তাই তিনি দেখানোর চেষ্টা করেছে। একালের আত্মঘাতী মূঢ় উন্মত্ততায় পৃথিবী আজ সর্বনাশের পথে, ধ্বংসের পথে এগিয়ে চলেছে। যন্ত্র সভ্যতার আবর্তে পড়ে মানুষের প্রাণের স্ফূর্তি আজ অবলুপ্তির পথে। মানব সমাজ আজ ধনসম্পদ উৎপাদনের জন্য প্রকাণ্ড একটা যন্ত্রে পরিণত হয়েছে। মানুষের ব্যক্তিত্ব আজ লুপ্ত, সে আজ আত্মবিস্মৃত, নির্জীব। পৃথিবী তার প্রাণের জিনিস খুশি হয়ে দেয়। পৃথিবীর প্রাণের দান, শস্য, ফল, ফুল, আলো, বাতাস, জল। পৃথিবী শস্য দেয় নিজেকে শ্যামল সজ্জায় সাজিয়ে, আলো দেয় আকাশকে নানা রঙে রঞ্জিত করে, বাতাস দেয় বৃক্ষ শাখাগুলিকে মৃদু হিল্লোলে দুলিয়ে। কিন্তু যন্ত্রের মোহজালে আবদ্ধ মানুষ আজ আর পৃথিবীর প্রাণের দানে তৃপ্ত নয়। জড় ঐশ্বর্য অধিগত করার দিকে তারা বড় বেশি রকম ঝুঁকে পড়েছে। অর্থের জন্যই অর্থে তাদের লিপ্সা। সম্পদের এই লিপ্সা তৃপ্ত হবার নয়। কবি দেখিয়েছেন যন্ত্র সভ্যতার প্রভাবাধীন মানুষ আজ এই রকম নিরন্তর উল্লম্ফনের ঝোঁকের মাঝখানে পড়ে গিয়েছে। আরও চাই, আরও চাই, এই বাণীতে সৃষ্টির সুরটা যে বাজে না তা দেখাবার জন্য নাটকখানি রচিত। নাটকে দেখানো হয়েছে জড় সম্পদের জন্য দুরন্ত আকাঙ্ক্ষায় যক্ষপুরীর শ্রমিকেরা মাটির তলা থেকে সোনা তুলেছে। তাদের এই সংগ্রহের নেশায় সোনা স্তূপীকৃত হয়ে উঠেছে। কিন্তু এ কেবল পৃথিবীর বুক চিরে তার মরা হাড়গুলিকে ঐশ্বর্য বলে ছিনিয়ে আনা। রক্তকরবী নাটকের বিষয়বস্তু তো তাই। কিন্তু যক্ষপুরীর এই লুব্ধ সংগ্রহের চিত্রাঙ্কনই কবির একমাত্র লক্ষ্য ছিল না। শুধুমাত্র মানব জীবনের অন্ধকারময় দিকটা এঁকে দেখানোর জন্য নাটকখানি রচিত হয়নি। কবির লক্ষ্য ছিল সৌন্দর্যের প্রতিষ্ঠা, কুৎসিতা, কদর্যতা এবং কৃত্রিমতাকে পরাভূত করে সহজ স্বাভাবিকতা ও সৌন্দর্য কেমন করে প্রতিষ্ঠা লাভ করে তাই দেখানোর জন্য তিনি এই নাটকখানি রচনা করেন। অন্ধকারটাকে তিনি বড় করে দেখাতে চাই নাই। আলোকের এবং প্রাণের উজ্জ্বলতা এবং উচ্ছলতাকে তিনি বড় করে দেখাতে চেয়েছিলেন। জীবনের বিকৃতি এঁকে মানব মহিমাকে তার উপর প্রাধান্য দেয়া ছিল তার উদ্দেশ্য। এই জন্যই নাটকের যক্ষপুরী নামটা তার পছন্দ হয়নি। তার পরিবর্তে নাটকখানি তিনি নাম রেখেছেন নন্দিনী। অস্বীকার করা যায় না যে নন্দিনী এই নাটকের প্রাণ। তার প্রাণাবেগেই নাটকের ঘটনা চঞ্চল হয়ে উঠেছে। নন্দিনী এই নাটকের কেন্দ্রে রয়েছে। রবীন্দ্রনাথও এ সম্পর্কে বলেছেন, রক্তকরবীর সমস্ত পালাটি নন্দিনী বলে একটি মানবীর ছবি। চারিদিকের পীড়নের ভিতর দিয়ে
তার আত্মপ্রকাশ। ফোয়ারা যেমন সংকীর্ণতার পীড়নে হাসিতে অশ্রুতে কলধ্বনিতে ঊর্ধ্বে উচ্ছ্বসিত হয়ে ওঠে, তেমনি কিন্তু রবীন্দ্রনাথের মনের ধাত এমনই ছিল যে ব্যক্তিকে নিয়ে তার কবিমানস পরিতৃপ্ত হতো না। ব্যক্তিকে বিগলিত করে তাকে ভাবে রূপান্তরিত করার ব্যাপারে তিনি ছিলেন অনন্য শিল্পী। তাই এই নাটকে তিনি ব্যক্তিকে নৈর্ব্যক্তিক করে তাকে আরও পারিপার্শ্বিকতা শূন্য করে বিশুদ্ধ করে একেবারে প্রতীক করে তুলেছেন। নন্দিনীকে রক্তকরবী ফুলের ভাবের মধ্যে নিয়ে গেছেন। নন্দিনী আর রক্তকরবীর মধ্যে একটা মর্মগত যোগ, ভাবগত সাদৃশ্য দেখে রক্তকরবী নামটি তিনি তার নাটকের জন্য বেছে নিয়েছেন। রবীন্দ্রনাথের ধারণায় নন্দিনী আর রক্তকরবী রূপে ভিন্ন হলেও ভাবে আসলে এক। এই জন্যই নাটকের নন্দিনী নাম বদল করে শেষ পর্যন্ত তার নাম করেছেন রক্তকরবী। এই সম্পর্কে কবি বলেছিলেন, প্রাণের জন্য ভয় নেই। উপনিষদ বলেন প্রাণই সত্য, তার মৃত্যু নেই। ভয় ছিল জড়ের জন্য। বিজ্ঞানও বলেছে প্রকৃতির হাতে রচিত যে বস্তু তারও মৃত্যু নেই। মরে যত সব মানুষের রচা কৃত্রিম অসত্য বস্তু। রক্তকরবীতে আমি সেই কথাই বলেছি। হাজার বাঁধনে বেঁধেও শত চাপা দিয়েও প্রাণকে কে কবে মারতে পেরেছে? আমার ঘরের কাছে একটি লোহালক্কর জাতীয় আবর্জনা স্তূপ ছিল। তার নিচে একটা ছোট্ট করবী গাছ চাপা পড়েছিল। ওটা চাপা দেবার সময়ে দেখতে পাইনি। পরে লোহাগুলি সরিয়ে আর চারাটুকুর খোঁজ পাওয়া গেল না। কিছুকাল পরে হঠাৎ একদিন দেখি ওই লোহা জাল জঞ্জাল ভেদ করে একটি সুকুমার করবী শাখা উঠেছে, একটি লাল ফুল বুকে করে। নিষ্ঠুর আঘাতে যেন তার বুকে রক্ত দেখিয়ে মধুর হেসে প্রীতি সম্ভাষণ জানাতে এলো। সে বললে, ভাই মরিনি তো, আমাকে মারতে পারলে কই? তখন আমার মনে এই বিষয়ের প্রকাশ বেদনা দিল। তাই যক্ষপুরী নন্দিনী প্রভৃতি বলে আমার মন তৃপ্ত হয়নি। তাই নাম দিলাম রক্তকরবী। কবি দেখেছেন লোহালক্করের স্তূপের তলায় একটি করবী গাছ চাপা পড়েও মরেনি, শুকিয়ে যায়নি। লোহা জাল জঞ্জালের কঠিন কৃত্রিম আবরণ ভেদ করে সকল বাধা অপসারিত করে একটি লাল ফুল বুকে করে করবী গাছটা মাথা তুলেছে। হাজার বাঁধনে বেঁধেও শত চাপা দিয়েও প্রাণকে যে মারা যায় না, এই তত্ত্বটা বোঝানোর জন্য প্রতীকরূপে রক্তকরবীর অবতারণা। রক্তকরবীর লাল রঙে প্রেম, বিদ্রোহ, শক্তির ইঙ্গিত কবি খুঁজে পেয়েছিলেন, মুক্তির আভাসও পেয়েছিলেন। তাই নাটকের নাম দিলেন রক্তকরবী। ঠিক রক্তকরবী ফুলের মতোই বাইরের শতনিষ্ঠুর নিষ্পেষণকে অস্বীকার করে যক্ষপুরীতে নন্দিনীর আবির্ভাব। রক্তকরবীর মতো নন্দিনী চেয়েছে মানুষের অবসাদের শূন্যতাকে পূর্ণ করতে। প্রাণের দান নিয়ে যক্ষপুরীতে তার আবির্ভাব। তার আবির্ভাব প্রাণে প্রাণে সাড়া জাগিয়েছে। যক্ষপুরী রাজার হৃদয়েও সে আঘাত হেনেছে। নন্দিনীর যোগ সকলের সঙ্গে। রক্তকরবী ফুল যেমন নতুন আশা ও আনন্দ বয়ে আনে, নন্দিনীও তেমনি করে যক্ষপুরীতে নতুনের প্রেরণা এনেছে। তার মৃদু অথচ রোমাঞ্চকর স্পর্শে রাশিকৃত স্বর্ণপিণ্ড হতে চোখ তুলে যক্ষরাজ দেখেছে জটিল জালের ফাঁক দিয়ে আলোকরাশি এসেছে। শান্ত অথচ জ্যোতির্ময়ী এক শিখায় যক্ষপুরীর ভিতরটা উদ্ভাসিত হয়েছে। প্রস্ফুটিত রক্তকরবী ফুল যেমন প্রাণ ও সৌন্দর্যের বিজয় ঘোষণা করে একটা অপ্রাপ্য ধনের সন্ধান বয়ে আনে, নাটকখানিতেও সেই ভাব। দ্বন্দ্ব নাটকের প্রাণ। রক্তকরবী নাটকে যে দ্বন্দ্ব আছে তা হলো প্রাণের সঙ্গে যন্ত্রের দ্বন্দ্ব, প্রেম ও যন্ত্রের মধ্যে দ্বন্দ্ব। বিসর্জন নাটকে প্রেম ও পথার মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি করে সেই দ্বন্দ্বে প্রেমের জয় দেখানো হয়েছে। রক্তকরবী নাটকে প্রেম ও যন্ত্রের দ্বন্দ্বে প্রেমের জয়ই দেখানো হয়েছে। প্রেমের সর্বত্র জয়ী, প্রেমের জয় দেখানোর জন্যই বিসর্জন এবং রক্তকরবী নাটকখানি হয়তো রচিত হয়েছে। রবীন্দ্রনাথের নিজের কথায় কর্ষণজীবী এবং আকর্ষণজীবী সভ্যতার মধ্যে একটা বিষম দ্বন্দ্ব আছে। রক্তকরবী নাটকে সেই দুই বিরোধী সভ্যতার দ্বন্দ্বটিও সুস্পষ্ট হয়েছে। এতে কৃষির সঙ্গে যন্ত্রের বিরোধ, সবুজের সঙ্গে ধূসর পাণ্ডুরতার বিরোধ। কৃষিতন্ত্র থেকে সরে আসলে মানব সভ্যতায় যে সংকট সৃষ্টি হয়,
নাটকে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। এই নাটকে যন্ত্রবদ্ধতার নাগপাশ থেকে মুক্তির দুর্বার বাসনা, বদ্ধ জীবনের বিরুদ্ধে প্রাণের বিদ্রোহ ঘোষণা, বন্ধন থেকে মুক্ত হয়ে সুন্দর স্বর্গে আত্মার স্বাধীন বিচরণের আনন্দবাদ। রক্তকরবী নাটকখানিতে যে তত্ত্ব আছে তার সঙ্গে রামায়ণের তত্ত্বের মিল রয়েছে। রামায়ণ কাহিনীর সারসত্য যা কবির উপলব্ধিতে ধরা পড়েছে তা এই নাটকে রূপ পেয়েছে। কবি নিজেই আদিকবি রামায়ণের সঙ্গে নানা দিক থেকে রক্তকরবী নাটকের সাদৃশ্য লক্ষ্য করতে বলেছেন। তিনি বলেছিলেন, আমার পালায় একটি রাজা আছে, আধুনিক যুগে তার একটার বেশি মুন্ড ও দুটোর বেশি হাত দিতে সাহস হলো না। আদিকবির মতো ভরসা থাকলে দিতাম। বৈজ্ঞানিক শক্তিতে মানুষের হাত পা মুন্ড অদৃশ্যভাবে বেড়ে গেছে। আমার পালার রাজা যে সেই শক্তি বাহুল্যের যোগেই গ্রাস করেন, নাটকে এমন আভাস আছে। আদিকবির সাতকাণ্ডে স্থানাভাব ছিল না। এই কারণে লঙ্কাপুরীতে তিনি রাবণ ও বিভীষণকে স্বতন্ত্র স্থান দিয়েছিলেন, কিন্তু আভাস দিয়েছিলেন যে তারা একই, তারা সহোদর ভাই, একই নিড়ে পাপ ও সেই পাপের মৃত্যুবান লালিত হয়েছে। আমার স্বল্পায়তন নাটকে রাবণের বর্তমান প্রতিনিধিটি একদেহী রাবণ ও বিভীষণ। সে আপনাকেই আপনিই পরাস্ত করে। পৃথিবীর নানা স্থানে নানা স্তরে স্বর্ণলঙ্কার চিহ্ন পাওয়া যায়। কবিগুরু যে সেই অনির্দিষ্ট অথচ সুপরিনির্দিষ্ট স্বর্ণলঙ্কার সংবাদ পেয়েছিলেন তাতে সন্দেহ নেই। স্বর্ণলঙ্কার মতোই আমার পালার ঘটনা স্থানের একটা ডাকনাম আছে, তাকে কবি যক্ষপুরী বলে জানে। রামায়ণের গল্পের ধারার সঙ্গে এর যে একটা মিল দেখছি তার কারণ এ নয় যে রামায়ণ থেকে গল্পটি আহরণ করা। আসল কারণ কবিগুরুই আমার গল্পটিকে ধ্যানযোগে আগে থাকতে হরণ করেছেন। যদি বলো প্রমাণ কি, প্রমাণ এই যে স্বর্ণলঙ্কা তার কালে এমন উচ্চ চূড়া নিয়ে প্রকাশমান ছিল, কেউ তা মানবেই না। এটা যে বর্তমান কালেরই হাজার জায়গায় তার হাজার প্রমাণ প্রত্যক্ষ হয়ে আছে। ধ্যানের শীত কেটে মহাকবি ভাবি কালের সামগ্রীতে কীরকম কৌশলে হস্তক্ষেপ করতেন তার আরও একটা প্রমাণ রবীন্দ্রনাথ নিজে দিয়েছেন। তিনি বলেছেন, কর্ষণজীবী এবং আকর্ষণজীবী এই দুই জাতীয় সভ্যতার মধ্যে একটা বিষম দ্বন্দ্ব আছে। কৃষিকাজ থেকে মানুষকে হরণের কাজে টেনে নিয়ে কলিযুগ কৃষিপল্লীকে কেবলই উজাড় করে দিচ্ছে। তাছাড়া শোষণজীবী সভ্যতার ক্ষুধাতৃষ্ণা, দেশহিংসা, বিলাস, বিভ্রম সুশিক্ষিত রাক্ষসের মতো। আমার মুখের এই বচনটি কবিতার রূপকের ঝুলিতে লুকিয়ে আত্মসাৎ করেছেন, সেটা প্রণিধান করলেই বোঝা যায়। নবদুর্বাদল শ্যাম রামচন্দ্রের বক্ষ সংলগ্ন সীতাকে স্বর্ণপুরীর অধীশ্বর দশানন হরণ করে নিয়েছিল। সেটা কি একালের কথা না সেকালের? সেটা কি ত্রেতাযুগের ঋষির কথা না আমার মতো কলিযুগের কবির কথা? তখনও কি সোনার খনির মালিকেরা নবদুর্বাদল বিলাসী কৃষকদের ঝুঁটি ধরে টান দিয়েছিল? আরও একটা কথা মনে রাখতে হবে, কৃষি যে দানবীয় লোভের টানে আত্মবিস্মৃত হচ্ছে, ত্রেতাযুগে তারই বৃত্তান্তটি গা ঢাকা দিয়ে বলবার জন্যেই সোনার মায়ামৃগের বর্ণনা আছে। আজকের দিনে রাক্ষসের মায়ামৃগের লোভেই তো আজকের দিনে সীতা তার হাতে ধরা পড়েছে। নইলে গ্রামের পঞ্চবট ছায়া শীতল কুটির ছেড়ে চাষিরা টিটাগড়ের চটকলে মরতে আসবে কেন? বাল্মীকির পক্ষে এ সমস্তই পরবর্তীকালের অর্থাৎ পরশ্ব। হঠাৎ মনে হতে পারে রামায়ণটা রূপক কথা, বিশেষ যখন দেখি রাম রাবণ দুই নামেই দুই বিপরীত অর্থ। রাম হলো আরাম শান্তি, রাবণ হলো চিৎকার অশান্তি। একটিতে নব অঙ্কুরের মাধুর্য পল্লবের মর্মর, আর একটিতে শান বাঁধানো রাস্তার ওপর দিয়ে দৈত্যরথের বীভৎস সিংহধ্বনি। রামায়ণ মুখ্যত মানুষের সুখ দুঃখ, বিরহ মিলন, ভালো মন্দ বিরোধের কথা। মানবের মহিমা উজ্জ্বল করে ধরবার জন্য চিত্রপটে দানবের পটভূমিকা। রক্তকরবীর যক্ষরাজ যেন রামায়ণের রাবণ রাজা, রামায়ণের রাবণের আধুনিক সংস্করণ। কবিতায় তার একটা বেশি মুন্ড আর দুটোর বেশি হাত দেন নাই। এই যুগে বৈজ্ঞানিক শক্তিতে শক্তিশালী হয়ে ওঠার দরুন এক শ্রেণীর মানুষের হাত পা মুন্ড অদৃশ্যভাবে বেড়ে গেছে। তারা শক্তি বাহুল্যের যোগে গ্রাস করেন। এদের প্রতিনিধি
রক্তকরবী রাজা। যক্ষপুরী রাজার মধ্যে রামায়ণের রাবণের প্রতাপ, রাবণের মতো সর্বগ্রাসী লোভ। রামায়ণে পাই স্বর্ণলঙ্কা সম্পদের ভাণ্ডার। সেই স্বর্ণলঙ্কার অধীশ্য রাবণ বহু সংগ্রহী, বহুগ্রাসী। দেবকুল তার বন্দী, কল্যাণ ও ধর্মবৎ তার রাজ্য থেকে নির্বাসিত। তার অতুল ধন, অনন্ত সম্পদ, সমৃদ্ধি, কিন্তু সে ধনে কল্যাণশ্রী ছিল না। স্বর্ণলঙ্কার স্বর্ণ সম্পদ শুধু পুঞ্জীভূত ধনরাশি, জড় বস্তুর স্তূপ মাত্র ছিল। সে ধন লক্ষ্মীর নয়, কুবেরের। রক্তকরবী নাটকেরও এই ভাব। যক্ষপুরী যেন স্বর্ণলঙ্কার আধুনিক রূপ। রাবণের ধর্মদ্রোহী সমৃদ্ধির শক্তি কম নয়, রামায়ণে তা সুস্পষ্ট, কিন্তু সে শক্তি কল্যাণ বিমুখতার জন্য পরিণত হয়েছে পশু শক্তিতে। শক্তিশালী রাজা রাবণ আর তার রাজ্যটা অচল অস্তিত্ব নিয়ে বিরাচিত ছিল, কিন্তু এই কল্যাণ বিরহিত ঐশ্বর্যপুরীতে মানবকন্যার সীতার আগমন হলো। সেই মানবকন্যার স্বাভাবিক সহজ জীবনের দর্পণে লঙ্কাপুরী নিজের কলুষিত অসম্পূর্ণতা স্পষ্ট করে দেখতে পেল। সেখানে জেগে উঠল ধর্মবোধ। বিভীষণ রাবণের সহোদর হয়েও ধর্মের পক্ষ নিয়ে রাবণের অধর্মের বিরুদ্ধে লড়াইয়ে নামলেন। লঙ্কা যুদ্ধে পরাজয় ঘটল রাবণের। রাবণের ধনতৃষ্ণা, শক্তিতৃষ্ণার অপরিমেয়তা চরমে পৌঁছতে পারল না। তার মধ্যে ছেদ ঘটল। সহজ জীবনের আঘাতে রাবণের পতন হলো। রক্তকরবী নাটকের মধ্যেও এই ভাবটা পরিস্ফুট হয়েছে। রাবণের ঐশ্বর্য মদমত্ততা এবং কল্যাণ বিমুক্ত সম্পদ বৃদ্ধির সঙ্গে আধুনিক যুগের ধনতান্ত্রিক পৃথিবীর মিল রয়েছে। কবি একালের ধনতান্ত্রিক সভ্যতার ভিতরে দেখিয়েছেন ভোগের চেহারা। সেই ভোগবাদিতার পরিণাম ভেবে তিনি আতঙ্কিত। রাবণের মধ্যে যে ধরনের ভোগের রূপ লক্ষ্য করা গিয়েছিল, যাহা আদিকবি রামায়ণে বর্ণিত হয়েছে, তাকেই কবি বর্তমানের পৃথিবীতে প্রত্যক্ষ করে রক্তকরবী নাটকখানি লিখেছেন। আদিকবি বাল্মীকি যেভাবে ঐশ্বর্যপুরী লঙ্কাকে পটভূমি করে রাবণকে এঁকেছিলেন, রবীন্দ্রনাথ ঠিক একইভাবে যক্ষপুরীর পটভূমিতে দাঁড় করিয়েছেন রাজাকে। রামায়ণে রাবণ ও রক্তকরবী রাজা দুজনের মধ্যে ছিল শক্তি তৃষ্ণা, লোভ তৃষ্ণা। এই শক্তির তৃষ্ণাই দুজনার চালক শক্তি ছিল। রামায়ণে রাবণ আর যক্ষপুরী রাজা দুজনারই ভোগবাদিতা ডেকে এনেছে অকল্যাণকে। সহজ জীবনের গতি ও ঔদার্য রাজার তৈরি যক্ষপুরীতে ছিল না। সেখানকার জীবন বিকারের ঘোরে মাতাল। ধর্ম সেখানে তৃষ্ণা রাক্ষসীর কলুষ স্পর্শে কল্যাণের দাক্ষিণ্য হারিয়েছে। প্রাণের জাদুতে রাজার আকর্ষণ নেই, তার আগ্রহ যান্ত্রিক ক্ষমতার প্রয়োগ। রামায়ণের মধ্যে কবি খুঁজে পেয়েছেন কর্ষণজীবী ও আকর্ষণজীবী এই দুই জাতীয় সভ্যতার মধ্যে একটা বিষম দ্বন্দ্ব। আকর্ষণজীবী সভ্যতা সেকালেও ছিল, একালেও আছে। সেকালের যে আকর্ষণজীবী সভ্যতা ছিল শোষণ প্রধান, একালে সেই সভ্যতাই ধনতান্ত্রিক সভ্যতা, যান্ত্রিক সভ্যতা। এই সভ্যতা পুরাকালে যেমন, একালেও তেমনি মানব জীবনের শান্তি ও স্থিতিকে বিচলিত করেছে। কৃষিকাজ থেকে হরণের কাজে মানুষকে টেনে নিয়ে কলিযুগ কৃষিপল্লীকে কেবলই উজাড় করে দিচ্ছে। এ সভ্যতার ক্ষুধাতৃষ্ণা, দেশ হিংসা, বিলাস বিভ্রম রাক্ষসেরই মতো। রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকে পাই, যারা যক্ষপুরীর শ্রমিক, তারা একদিন কৃষিতন্ত্রের অধীন ছিল, কিন্তু কৃষি ছেড়ে, মাটির বুক ছেড়ে তারা নেমেছে মাটির তলায়, মেতে উঠেছে সোনা তোলার নেশায়। সোনার লোভে, সম্পদের তৃষ্ণায় কৃষিজীবী মানুষের দল যন্ত্র সভ্যতার ও ধনতান্ত্রিকতার আশ্রয় নিয়েছে। এটাই দানবীয় লোভের টানে আত্মবিস্মৃতি। ত্রেতাযুগে এমনিতর বৃত্তান্তকে গা ঢাকা দিয়ে বলবার জন্য সোনার মায়ামৃগের বর্ণনা আছে। সেই ত্রেতাযুগে যেমন, আজকের দিনেও তেমনি রাক্ষসের মায়ামৃগের লোভে, দুর্দমনীয় সোনার নেশায় চাষিরা গ্রামের পঞ্চবট ছায়াশীতল কুটির ছেড়ে, কৃষিতন্ত্র ছেড়ে যন্ত্রে দাসত্ব করবার জন্য ছুটেছে। কৃষিতন্ত্র থেকে ভ্রষ্ট মানুষ সোনার লোভে খোদাইকর হয়েছে। সীতার বন্দিত্বের দশা আজ কলের শ্রমিকদের। সোনার মায়ামৃগের মায়ায় ভুলে পরিণাম যা দাঁড়ায়, তা রামায়ণে আছে।
যে পরিণাম যে কত ভয়াবহ হয় তা রক্তকরবী নাটকে স্বল্প পরিসরে হলেও বেশ স্পষ্ট হয়েছে। গ্রাম ছেড়ে কারখানায় ভর্তি হওয়া যে কত বড় অভিশাপ কবি তার নাটকে বেশ স্পষ্টভাবে এঁকেছেন। নাটকে দেখানো হয়েছে যক্ষপুরীর সোনার খনির শ্রমিকদের স্বাস্থ্য গিয়েছে, মনের আনন্দ গিয়েছে নষ্ট হয়ে, তাদের সমস্ত জীবনটাই হয়ে গিয়েছে তিক্ত রিক্ত। রামায়ণের যে দ্বন্দ্ব, রক্তকরবীতেও সেই দ্বন্দ্ব। রামায়ণের দ্বন্দ্ব রাম ও রাবণের মধ্যে, আরাম ও শান্তির সঙ্গে চিৎকার ও অশান্তির দ্বন্দ্ব। রক্তকরবী নাটকেও শান্তি ও শক্তির দ্বন্দ্ব। নন্দিনীর মাধুর্যের সঙ্গে রাজার প্রচণ্ড শক্তির দ্বন্দ্ব। রাজার যন্ত্রনির্ভর শক্তি এক মানবকন্যা নন্দিনীর আগমনে বিধ্বস্ত। যান্ত্রিক জীবনটা রক্তকরবী নাটকের রাজার কাছে মনে হয়েছিল চিরস্থায়ী, কিন্তু তার মধ্যে হঠাৎ আবির্ভাব ঘটল নন্দিনী, রামায়ণের সীতার মতো। সীতা যেরকম করে লঙ্কাপুরীতে গিয়ে সমস্ত ওলটপালট করে দিয়েছিল, প্রাণের অবাধ প্রবাহ আর অফুরন্ত প্রেম নিয়ে সে আঘাত হানল যক্ষপুরীর বিকার আর জড়তার দুর্গ প্রাকারে। তার সহজ জীবনের দর্পণে যক্ষপুরী আপন বিকারের প্রতিবিম্ব দেখে স্তম্ভিত হলো। রাজা নিজের অসম্পূর্ণ বিকলাঙ্গ দেখে, মানব শক্তির কুৎসিত দেখে জেগে উঠলেন। তার জড়তার ঘুম ভেঙে গেল। উপলব্ধি করলেন উদার কল্যাণে জীবনের সার্থকতা। নিজের জীবন পদ্ধতির বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। শেষ হলো যক্ষপুরীর অধর্মের অধ্যায়। মানুষের সুখ দুঃখের বিরোধ মিটে গেল। বিরহ মিলন ও ভালো মন্দের বিরোধও মিটে গেল। মানব মহিমা তার বিকাশের পথ খুঁজে পেল। বিকার স্থায়ী হতে পারে না, রুদ্র আঘাতে তার ধ্বংস অনিবার্য। তাই রামায়ণের তত্ত্ব, ধনের বিকার, শক্তির বিকার, সব কিছু দুদিনের। শেষ পর্যন্ত জয় হয় সহজ জীবনধারার, আদি প্রাণের প্রবাহ যার মধ্যে। কিন্তু আঘাতটা আসে না বাহির থেকে, বিকারগ্রস্ত সত্তার ভাঙনের বীজটা তার অন্তরেই থাকে প্রচ্ছন্ন। বাইরের প্রভাব তার অঙ্কুরোদ্গম হয় এইমাত্র। সীতার ও নন্দিনীর আগমন যক্ষপুরী ও রক্ষপুরীর বিকারটা সম্পর্কে সচেতন করে দিয়েছিল। আসলে লড়াইটা বাঁধিয়েছে ভিতরের ভিতরেই। রামায়ণের বিভীষণ সুস্থতার প্রতীক, রাবণ বিকারে। রামায়ণের কবি দীর্ঘ পরিসরে তাদের চরিত্রকে বিকশিত করে তোলার সুযোগ পেয়েছিলেন। আসলে তারা একই লঙ্কাপুরীর দুটো রূপ। রক্তকরবী নাটকের পরিসর অল্প, এখানে অধর্ম ধর্ম দুয়ের দ্বন্দ্বকে দুটো পৃথক চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার সুযোগ ছিল না। কাজে একই চরিত্রের মধ্যে দুই বিরোধী ভাব সন্নিবিষ্ট করে দ্বন্দ্ব এবং মোহমুক্তি দেখানো হয়েছে। রামায়ণের ভাবটি একই চরিত্রের মধ্যে সন্নিবিষ্ট করায় রাজার নিজের বিরুদ্ধে নিজের লড়াই দেখানোয় রামায়ণের ভাবটি যেন রক্তকরবী নাটকে আরও তাৎপর্যময় হয়ে উঠেছে। রাজার মধ্যে দুই শক্তির দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বে বৃহৎ ভাব ও ধর্মের বিজয় বিঘোষিত। পশ্চিমী ধনতন্ত্রের সংস্পর্শে এসে রবীন্দ্রনাথ তার এই নাটকখানি রচনার প্রেরণা পেয়েছিলেন। পাশ্চাত্যের যন্ত্র সভ্যতার কদর্য রূপ, তার বীভৎসতা ও নিষ্ঠুর পীড়ন কবির মনে যে ব্যথার তরঙ্গ তুলেছিল, তা হতেই রক্তকরবীর জন্ম। যে পটভূমির উপর নাটকের সমস্ত ঘটনা ঘটেছে তা পৃথিবীর উপরিতলের যন্ত্র জগৎটাকে মনে করিয়ে দিয়েছে। নাটকের পটভূমি হচ্ছে পশ্চিমের বস্তু সর্বস্ব জড়বাদ স্ফীত যন্ত্র সভ্যতা। রবীন্দ্রনাথ বরাবরই কৃত্রিমতার বিরোধী, যন্ত্রের বিরোধী। তিনি সুন্দরের পূজারী, প্রাণের পূজারী। যা সুন্দরের ছবিকণা পৃথিবীবক্ষ হতে মুছে ফেলেছে, যা প্রাণকে পীড়ন করছে, তাকে তিনি কোনোদিনই বরদাস্ত করতে পারেনি। তার বিরুদ্ধে তিনি প্রতিবাদে মুখর হয়েছে। তিনি দেখিয়েছে যন্ত্র প্রাণকে পীড়ন করে পৃথিবীতে কদর্যতাকে ডেকে আনে। যন্ত্র সভ্যতার স্ফীতি মানুষের মনুষ্যত্বের বিলোপ ঘটায়, মানুষের দৃষ্টিকে করে খণ্ডিত, করে সংকীর্ণ। সঞ্চয়ের লোভ ঘি খাওয়া আগুনের মতো কেবলই বেড়ে চলে। তার পরিণাম ঘটে নির্যাতন, নিপীড়নে, মনুষ্যত্বের অবমাননায়। নাটকখানিতে আগাগোড়াই যন্ত্র সভ্যতার সেই কদর্য পরিণামের ইঙ্গিত রয়েছে। এই নাটকখানি রচনার কিছুকাল আগে রবীন্দ্রনাথ আমেরিকায় গিয়েছিলেন। পশ্চিমী সভ্যতা সেই সময়ে তার মনের উপর যে ছাপ ফেলেছিল তা নিচে কয়েকটি পংক্তিতে স্পষ্ট। আমরা দেখব, অনবিচ্ছিন্ন 7 মাস আমেরিকায় ঐশ্বর্যে দানবপুরীতে ছিলেন। দানব মন্দ অর্থে বলেছিলে, ইংরেজিতে বলতে হয়, হয়তো বলতাম
যে ঐশ্বর্যের শক্তি প্রবল, আয়তন বিপুল। হোটেলের জানলার কাছে রোজ 30-35 তলা বাড়ির ভ্রুকুটির সামনে বসে থাকতাম। লক্ষ্মীর অন্তরের কথাটি হচ্ছে কল্যাণ, সেই কল্যাণের দ্বারা ধন শিলাপ করে। কুবেরের অন্তরের কথাটি হচ্ছে সংগ্রহ, সেই সংগ্রহের দ্বারা ধন বহুলত্ব লাভ করে। বহুলত্বের কোনো চরম অর্থ নেই। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। অঙ্কগুলো ব্যাঙের মতো লাফিয়ে চলে। সেই লাফের পাল্লা কেবলই লম্বা হতে থাকে। এই নিরন্তর উল্লম্ফনের ঝোঁকের মাঝখানে যে পড়ে গেছে তার রোখ চেপে যায়, রক্ত গরম হয়ে ওঠে, বাহাদুরির মত্ততায় সে ভোঁ হয়ে যায়। মানুষকে কালের নিয়মে বাঁধতে তাকে তাহাতে পণ্যদ্রব্য রাশীকৃত হয়। বিশ্বজুড়ে হাট বসে, মেঘ ভেদ করে কোঠাবাড়ি ওঠে সত্য, কিন্তু এসবের প্রয়োজনটাই আছে, বাণী নেই। রক্তকরবী নাটকে এইরকম একটা বাণীহারা পুঞ্জীভূত প্রয়োজনে জগৎকে ফোটানো হয়েছে। নাটকে মাটির তলায় যে রাজ্য কবি যার নামকরণ করেছেন যক্ষপুরী, তাতে পশ্চিমের কৃত্রিমতার চাপ পড়েছে। নিষ্প্রাণ ঐশ্বর্যের রুক্ষ ধূসর রূপ প্রকট হয়েছে। রক্তকরবী নাটকের সমস্ত ঘটনা ঘটেছে যক্ষপুরীতে। এই যক্ষপুরী মাটির তলা রাজ্য, মাটির তলা রাজ্য এই যক্ষপুরী। মাটির উপরিতলে যেখানে প্রাণের ও প্রেমের লীলা, যেখানে মাথার উপর আকাশের নীল, চোখের সামনে সবুজের সমারোহ, যেখানে নানা রঙের প্রদীপ জ্বালা বিশাল অঙ্গনতল, যেখানে পাখির আনন্দ কাকলি, ঝর্ণার উচ্ছল গান শুনতে পাওয়া যায়, যক্ষপুরী তা থেকে দূরে অবস্থিত। মাটির উপরিতলে রাজ্য আর মাটির নিচে রাজ্য, দুয়ের মধ্যে ব্যবধান অনেক। মাটির উপরে নবাঙ্কুরের মাধুর্য, মাটির নিচে শান বাঁধানো রাস্তার উপর দিয়ে দ্বৈত রথের বীভৎস সিংহধ্বনি। মাটির উপরে রূপ ও রঙের বৈচিত্র্য, মাটির নিচে বৈচিত্র্যহীনতা, একঘেয়ে জীবনযাত্রা। যক্ষপুরীর যে চিত্রনাটকে দেওয়া হয়েছে তাতে পাওয়া যায় পীড়িত মানুষের দলকে। সেখানে যন্ত্র এমনই শক্তিশালী হয়ে উঠেছে যে তাতে মানুষ মনুষ্যত্ববিহীন নিষ্ঠুর সংগ্রহের লুব্ধ চেষ্টার তলে পড়ে প্রাণের মাধুর্য সেখান থেকে লুপ্ত। যক্ষপুরীর লোকগুলো তাদের শরীরের স্বাস্থ্য এবং মনের সহজ আনন্দটুকু হারিয়ে ফেলেছে, তাদের মানুষের পরিচয়টুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে। মাটির উপরিতলের প্রাণ ও প্রেমের রাজ্যে যারা আপন নামে পরিচিত ছিল, আপন নামে পরিচয় হতো, যক্ষপুরীতে এসে তারা প্রাণহীন জড়বস্তুই সামিল হয়ে গেছে। ইট কাঠ পাথরের মতো সংখ্যাই তাদের পরিচয়। বিশু, আমি 69 গাঁয়ে ছিলুম মানুষ, এখানে এসে হয়েছি 10-25-এর ছক। বুকের ওপর দিয়ে জুয়া খেলা চলছে। যক্ষপুরীর পাড়াগুলিও নামহীন। নপাড়া, দন্তনপাড়া, মধ্যনপাড়া নামে এদের পরিচয়। নামের মাধুর্য সেখান থেকে নির্বাসিত, সেখানে সংখ্যার নিরসতার আধিপত্য। এই যক্ষপুরী নিরবচ্ছিন্ন শীতের রাজ্য, শীতের জড়তা, শীতের রিক্ততা, যেখানে সুদীর্ঘকাল ধরে বিরাজিত হয়ে আছে। সেখানে ছুটির খুশি নেই, আনন্দের প্রবাহ সেখানে রুদ্ধ। যক্ষপুরীর লোকগুলো অনবকাশ গর্তের পতঙ্গ, তারা জানে শুধু কাজটাকে। আনন্দের জগৎ থেকে তারা দূরে সরে এসেছে। সোনার নেশায় মাটির তলায় গর্ত খুঁড়তে খুঁড়তে মাটির উপরিতলের আনন্দের রাজ্য থেকে ক্রমশ তারা নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। যক্ষপুরীর লোকেরা সঞ্চয়ের নেশায় বুঁদ হয়ে আছে। সেখানে সবাই কাজের তাড়নায় চলছে, প্রয়োজনের তাগিদে জীবনযাপন করছে। সবাই দরকারের গায়ে আঁটোসাঁটো করে বাঁধা। সেখানকার বন্ধন 1000 বছরের শক্ত বাঁধন। যক্ষপুরী গ্রহণ লাগা পুরী। সেখানে আনন্দের, হর্ষের, উল্লাসের নির্মল সূর্যালোক নেই। সেখানে প্রসন্নতা নেই, নাই প্রশান্তি। একটা অশান্তির ছায়া সর্বত্র ব্যাপ্ত হয়েছিল। এই যক্ষপুরীতে সামঞ্জস্য নেই, আছে বিরোধ। তাই সেখানে অভাব সৌন্দর্যের। এই রাজ্যে মানব মনে একটা নৈরাশ্যের ভাব এনে দেয়। এই রাজ্যে একবার প্রবেশ করলে বাইরে আসার পথটার খুঁজে পাওয়া যায় না। এখানকার দৃশ্য ভয়ানক, যেন প্রেতপুরী। শক্তিমান প্রাণোচ্ছল মানুষও যদি এখানে একবার ঢোকে তবে তার সমস্ত শক্তি, মাংস, মজ্জা, মন, প্রাণ নিঃশেষিত হয়। তাই দেখি অনুপ, উপমন্যু, শকলু, কঙ্কু আর পালোয়ান, যাদের মধ্যে একদিন শক্তি ছিল অসীম, প্রাণের আবেগ ছিল প্রবল, তারাও যক্ষপুরীতে প্রবেশ করার পর অভাবনীয়ভাবে বদলে গিয়েছে। তাদের মাংস মজ্জা বিশুষ্ক হয়ে গেছে, তাদের মন প্রাণ আখের মতো শোষণ করা হয়েছে। নন্দিনীর কথায় যক্ষপুরীর এই নিষ্পেষণের চিত্রটি এক জায়গায় উদ্ঘাটিত হয়েছে। ও কি, ওইসব ছায়াদের মধ্যে যে চেনা মুখ দেখছি, ওই তো নিশ্চয়ই আমাদের অনুপ আর উপমন্যু। অধ্যাপক, ওরা আমাদের পাশের গাঁয়ের লোক।
দুই ভাই মাথায় যেমন লম্বা, গায়ে তেমনি শক্ত। ওদের সবাই বলে তাল তো মাল। আষাঢ় চতুর্দশীতে আমাদের নদীতে বাজ খেলতে আসতো, মরে যাই। ওদের এমন দশা কে করলে? ওই যে শোকলু, তলোয়ার খেলায় সব্বার আগে পেত মালা। অনুপ, শোকলু, এইদিকে চেয়ে দেখো, এই আমি তোমাদের নন্দিনী, ঈশানী পাড়ার নন্দিন। মাথা তুলে দেখলে না, চিরদিনের মতো মাথা হেড হয়ে গেছে। ও কি কঙ্কু যে! আহা আহা, ওর মতো ছেলেকেও যেন আখের মতো চিবিয়ে ফেলে দিয়েছে। বড় লাজুক ছিল। যে ঘাটে জল আনতে যেতুম, তারই কাছে ঢালু পাড়ির পরে বসে থাকতো, ভান করতো যেন তীর বানাবার জন্য স্বর ভাঙতে এসেছে। দুষ্টুমি করে ওকে কত দুঃখ দিয়েছি। ও কঙ্কু, ফিরেছে আমার দিকে। হায় রে, আমার ইশারাতে যা রক্ত নেচে উঠতো, সে আমার ডাকে সাড়াই দিল না। গেল গো, আমাদের গায়ের সব আলো নিভে গেল। যক্ষপুরীর কঠিন কবলে পড়ে পালোয়ানেরও সমস্ত ভিতরটা ফাঁপা হয়ে গেছে। তাই আক্ষেপ করে সে বলেছে, এরা কোথাকার দানব, জাদু জানে। শুধু জোর নয়, একেবারে ভরসা পর্যন্ত শুষে নেয়। যক্ষপুরীতে নৈতিক অবস্থা অবনত, এদের চিন্তাশক্তি লুপ্ত, মন তাদের নিশ্চল। এদের মধ্যে মাঝে মাঝে অসন্তোষের বহ্নি বিভাসও লক্ষিত হয়েছে। চন্দ্রা, কাজ ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরে। আমরা কি ওদের দরকারের গায়ে আট করে লাগানো, যেন ধানের গায়ে তুষ ফালতো কিছুই নয়? সোনা তুলতে তুলতে ক্রমাগত কেবল কাজ করতে করতে এরা যন্ত্রে পরিণত হয়ে গেছে। এরা কাজ করে, কিন্তু কাজ করতে পরিশ্রম নেই। পরিশ্রম অনুভব করার শক্তিটুকু পর্যন্ত এদের মধ্য থেকে লুপ্ত হয়ে গেছে। যক্ষপুরীর লোকেরা মদ্যপ, সেখানে না আছে আকাশ, না আছে অবকাশ। জীবনের সহজ আনন্দ সেখানে বিনষ্ট। তাই চোয়ানো মদের নেশায় যক্ষপুরীর লোকেরা নিজেদের সঞ্জীবিত করে রেখেছে। এরা এদের প্রাণঘাতী শূন্যতাটাকে পূরণ করতে চোয়ানো মদের নেশায় বিভোর থাকতে চেয়েছে। জীবনে মদের প্রয়োজনীয়তা আছে, নেশার ও আনন্দের আবশ্যকতা আছে, একথা সত্য। দিনের শেষে ক্লান্তির পর চোয়ানো মদ পান করে একটা সম্পূর্ণ বাইরের উত্তেজনায় আত্মহারা হওয়া যায়। কিন্তু ফরমায়েশ করা আনন্দ অস্বাভাবিক, পরিণামে তা অশান্তিকে ডেকে আনে। মানুষের জন্য অফুরন্ত আনন্দ সাজানো রয়েছে প্রকৃতিময়। এতে হয় প্রাণের পুষ্টি, হৃদয়ের সঞ্জীবন। প্রকৃতির আনন্দের দান যে মত, তা পান করতে পারলে মানুষ বলে ওঠে, হৃদয় আমার গেছে ভেসে, চাই না কিছুর স্বর্গ শেষে। ঘুচে গেছে এক নিমেষে সকল পিপাসা। নিজের অন্তরে চলার বেগে যখন পথ তৈরি হয়, তখন সেটা হয় আনন্দ যাত্রা। আর বাইরের কঠোর নির্দেশে যখন পা ফেলে চলতে হয়, তখন সেটা হয় বন্দির পদচারণ। যক্ষপুরীর খোদাইকারেরা সেই সহজ আনন্দ থেকে ছিল বঞ্চিত। সেখানে যন্ত্র সভ্যতার চাপে সহজ মদের বরাদ্দ বন্ধ হয়েছিল। অন্তরাত্মা তাই হাটের মদ নিয়ে মাতামাতি করছে। সহজ নিঃশ্বাসে যখন বাধা পড়ে, মানুষ তখন হাঁপিয়ে নিঃশ্বাস টানে। এটাই নিয়ম। বিজাতীয় দুটি বস্তুর মধ্যে অভেদের আরোপ করে রূপক নাটক সৃষ্টি হয়। রবীন্দ্রনাথ সেই পদ্ধতি অবলম্বন করে তার রক্তকরবী নাটকখানি রচনা করেছে। নাটকটি একটি তত্ত্বের প্রতিচ্ছায়া হিসেবে রচিত। পুরোপুরি মানব জীবনের প্রতিফলন এতে পাওয়া যায়নি। নাটক মধ্যস্থ যক্ষপুরী মাটির তলার রাজ্য। আসলে উহা হচ্ছে মানব জীবনের অন্ধকার তলদেশ, ব্যাধি ও বিকারের বীভৎস লীলাভূমি। সেখানকার রাজা যন্ত্র সভ্যতার প্রতীক। যন্ত্রের রাজ্যে তিনি সবচেয়ে বড় যন্ত্র, তার শক্তির সীমা নেই। যন্ত্রবদ্ধতার এই রাজ্যটি কুবেরের পুরী, লক্ষ্মীর নয়। তাই সেখানে আছে কেবল শোষণ, শাসন আর সংগ্রহ বৃত্তি। কল্যাণের সঙ্গে এই যক্ষপুরীর কোনো সম্পর্ক নেই। মঙ্গলালোক সেখানে চিরদিনের মতো নিভে গিয়েছে। যক্ষপুরীতে জড়শক্তির অতুগ্র প্রভাব, সেখানে কেবল সম্পদের পর সম্পদ জমা হয়েছে। তাই সেখানে কল্যাণ নেই। অবাধ প্রাণের আনন্দ উচ্ছলতা সেখান থেকে নির্বাসিত। রাজা সেখানে ঢাকা আছে জালের আড়ালে। বিশ্বের সঙ্গে যোগাযোগের পথ তার অবরুদ্ধ। সহজ আনন্দ থেকে তিনি বঞ্চিত। এই নিপীড়িত প্রাণের রাজ্যে এসে দাঁড়ালো নন্দিনী, মাটির উপরিতলের প্রাণময়ী প্রতিমা। সহজ প্রাণের সহজ আনন্দের প্রতীক সে। নন্দিত করার মোহন মন্ত্র বিচিত্র প্রাণচঞ্চল পৃথিবী থেকে সে বহন করে এনেছিল। তার আবির্ভাবে সমস্ত যক্ষপুরী শেষ পর্যন্ত চঞ্চল হয়ে উঠল। দ্বন্দ্ব বাঁধল প্রাণে আর যন্ত্রে। সেই দ্বন্দ্বে জয়লাভ করল প্রাণ,
জয়লাভ করল নন্দিনী। বিকারগ্রস্ত জীবনের সঙ্গে সংগ্রামে প্রেম শক্তির ঘটল জয়। এটাই রক্তকরবী নাটকের মূল বক্তব্য। উচ্ছল প্রাণশক্তির কাছে জড়শক্তির অবসম্ভাবী পরাজয় নাটকে সুস্পষ্ট হয়েছে। নাটকে লোভ, মোহ, সঞ্চয়, লিপ্সা এবং আত্মতন্ত্রতার সঙ্গে প্রাণের যৌবনের অতন্ত্র ক্ষমাহীন সংগ্রাম, সেই সংগ্রামে প্রাণ ও যৌবনের অনিবার্য বিজয় সূচনা। নাটকের মূল প্রতিপাদ্য অবরুদ্ধ মানবাত্মার মুক্তি। যন্ত্রের চাপে মানুষের অন্তরাত্মার অবরোধ এবং প্রাণের স্পর্শে, প্রেমের স্পর্শে, আনন্দের স্পর্শে সেই অবরুদ্ধ আত্মার মুক্তি সাধন। রবীন্দ্রনাথ কিন্তু নিজে তার রক্তকরবী নাটকখানিকে রূপক বলতে চায়নি। তিনি বলেছিল, আমার পাল্টিকে যারা শ্রদ্ধা করে শুনবেন তারা জানবেন এটি সত্যমূলক। অর্থাৎ কবির জ্ঞান বিশ্বাস মতে এই নাটকের ঘটনা সত্যমূলক। একদিক দিয়ে দেখতে গেলে নাটকখানিতে যে ঘটনার ধারা বয়ে গেছে, এখানে যে সমস্যার অবতারণা করা হয়েছে, তা পৃথিবীর চিরকালের এক সমস্যা। এই নাটকে রয়েছে সকল কালের, সকল দেশের মনুষ্য সম্প্রদায়ের হৃদয়হীন, প্রেমহীন শক্তি, মদমত্ততা ও অন্ধ হরণস্প্রিয়া। যে শক্তি শুষ্ক বুদ্ধিবৃত্তির অনুশীলনে নিজেকে দুর্ধর্ষ করে তুলে পৃথিবীতে বেদনার হলাহল সৃষ্টি করতে চায়, নাটকে তার কথা বলা হয়েছে। নাটকখানির ঘটনা ও সমস্যার সঙ্গে মাটির সংস্রব খুবই ঘনিষ্ঠ। নাটকের যক্ষপুরী পৃথিবীর যন্ত্রনির্ভর সভ্যতার কথা মনে করিয়ে দিয়েছে। মানুষের শক্তি, দম্ভ ও স্ফীত লোভের কথা মনে করিয়ে দিয়েছে। যক্ষপুরীর মানুষগুলো আমাদের পরিচিত জগতের। সোনাকে যারা জীবনের সর্বস্ব করে জেনেছে, যারা যন্ত্রের জালে আবদ্ধ হয়ে দিন যাপন করছে, তেমন মানুষ আমাদের অপরিচিত নয়। কিন্তু রক্তকরবী নাটকে বস্তুর এবং পার্থিব ঘটনার তীক্ষ্ণ রেখাবলী কবির ভাব কল্পনার অধীন হয়ে নতুন রূপ নিয়ে উদ্ভাসিত হয়েছে। এমন পরিবেশে নাটকের ঘটনা ঘটেছে, সেই পরিবেশে এমন সব নরনারী বিচরণ করছে যে তা একটা ভাবজগতের আভাসই বেশি করে দিয়েছে। বাস্তবের সঙ্গে সংস্রব যুক্ত হলেও এই নাটকখানি একটা কল্পনার জগৎকেই চোখের সামনে তুলে ধরেছে। নাটকখানি সত্যমূলক, কিন্তু সে সত্য কবির সত্য, রসের সত্য। কবির কাছে কল্পজগৎও বাস্তব। সাধারণ মানুষের কাছে যা স্বপ্ন কল্পনা, কবির কাছে তা বাস্তবের মতো প্রত্যক্ষ। সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের অবশ্য নাটকখানিকে বাস্তব বলতে আপত্তি নেই। নাটকখানিতে অধিজীবনের অনুভূত বাস্তবতা আছে, এখানে আমরা অবশ্যই স্বীকার করি। কিন্তু কবির সৃষ্টি নাটকের যে দুটি অর্থ, এ কথাও স্বীকার না করে উপায় নেই। নাটকের একটি অর্থ উপাখ্যানের, অন্য অর্থ উপাখ্যানের অতীত ভাবের। নাটকে একদিকে আমরা কতগুলি ঘটনা চোখে দেখি, কতগুলো চরিত্রের সংলাপ শুনি, সঙ্গে সঙ্গে যা দেখি বা শুনি তার অতীত একটি ভাবও সঙ্গে সঙ্গে অন্তরে বেজে ওঠে। নাটকে উপমেয় বা প্রসঙ্গবস্তু আগাগোড়া উজ্জ্ব, কেবল উপমান বস্তুরই বর্ণনা। দুটো কাহিনী এই নাটকে যেন সমান্তরাল ভাবেই বয়ে গেছে। বর্ণিত কাহিনী লেখকের আসল বক্তব্য নয়, কাহিনীর অন্তরালবর্তী একটি ভাবতত্ত্বকে ফোটানোই রবীন্দ্রনাথের লক্ষ্য ছিল। কবির কথাতে সেই ভাবটি হচ্ছে এইরকমই, তখন মানুষ আপনার সৃষ্ট যন্ত্রের আঘাতে কেবলই পীড়া দেয়, পীড়িত হয়। এই ভাবটা আমার রক্তকরবী নাটকের মধ্যে প্রকাশ পেয়েছে। যক্ষপুরে পুরুষের প্রবল শক্তি মাটির তলা থেকে সোনার সম্পদ ছিন্ন করে আনছে। নিষ্ঠুর সংগ্রহের লুব্ধ চেষ্টার তাড়নায় প্রাণের মাধুর্য সেখান থেকে নির্বাসিত। সেখানে জটিলতার জালে আপনাকে আপনি জড়িত করে মানুষ বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তাই সে ভুলেছে সোনার চেয়ে আনন্দের দাম বেশি, ভুলেছে প্রতাপের মধ্যে পূর্ণতা নেই, প্রেমের মধ্যেই পূর্ণতা। সেখানে মানুষকে দাস করে রাখবার প্রকাণ্ড আয়োজন, মানুষ নিজেকে বন্দি করেছে। এমন সময় সেখানে নারী এলো, নন্দিনী এলো, প্রাণের ব্রেক এসে পড়লো যন্ত্রের উপর। প্রেমের আবেগ আঘাত করতে লাগলো লুব্ধ দুশ্চেষ্টার বন্ধন জালকে। তখন নারী শক্তির নিগূঢ় প্রবর্তনায় কী করে পুরুষ নিজের রচিত কারাগারকে ভেঙে ফেলে প্রাণের প্রবাহকে বাধামুক্ত করবার চেষ্টায় প্রবৃত্ত হলো, এই নাটকে তাই বর্ণিত আছে। অর্থাৎ নাটকে যে ভাবটিকে ফোটানো হচ্ছে তা হচ্ছে এরকমই, নারী জীবনকে শোভায় ও মাধুর্যে ভরে তোলে। এই নারী শক্তির জাদুস্পর্শেই জীবনের যত কিছু রুক্ষতা ও রূঢ়তা, হৃদয়হীন যান্ত্রিকতা তিরোহিত হয়। পুরুষের শক্তি মদমত্ততা প্রশমিত হয়, তাহার আত্মা শান্তি লাভ করে। নারীর আবির্ভাবে
যান্ত্রিকতা ও নিষ্পানতার মধ্যে আসে প্রাণের স্পন্দন, নারীর প্রেমের স্পর্শে ঘটে সাধনার সিদ্ধি, সাধনা হয় সজীব। নাটকের মূলে যে একটি ভাবসত্ত্ব আছে তা কবি নিজেই নানাভাবে বলেছে, নানান জায়গায় সে কথা তিনি বলেছে। আমরা পরবর্তী ভিডিওতে এই নাটকের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোকে নিয়ে আমরা বিশ্লেষণ করব। যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।